প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে আমার ক্লাসে আমন্ত্রণ। আশা করি এই লেসন তোমাদের জন্য অনেক কাজে আসবে। তোমাদের কল্যাণার্থে আমরা কিছু ক্লাস নিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই অনুসরণ করবে এবং সেই হিসেবে আমরা আশা করি তোমাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট। কাজেই আমাদের ক্লাসগুলো অনুসরণ করো। আর আজকে এখন আমি যে ক্লাসটা পরিচালনা করব সেই ক্লাসটা ইংরেজি সেকেন্ড পেপার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স থেকে আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয় হলো প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ লিখি, কিন্তু সেই প্যারাগ্রাফগুলো নিয়মতান্ত্রিকভাবে হয় কিনা সেই বিষয়গুলো জানা দরকার, এবং তা নিয়ে আজকের আলোচ্য বিষয় প্যারাগ্রাফ। আসো আমরা প্যারাগ্রাফের সাথে পরিচিত হই। আমরা জানি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কিন্তু আসলে আমাদের যে লেখা প্যারাগ্রাফ সেগুলো কতটুকু গ্রামার নির্ভর হয় অথবা নিয়ম সিদ্ধ হয়। আমরা জানি যে কিছু শব্দ সাজাইলে সেটা হয় সেন্টেন্স, আর কিছু সেন্টেন্স সাজাইলে সেটা হয় প্যারাগ্রাফ। কিন্তু আসলে কি সাজানোর মধ্যে কিন্তু অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমাদের জানতে হবে। অবশ্যই সেই নিয়ম অনুসরণ করে যদি প্যারাগ্রাফ লেখা যায় তাহলে সেইটা হবে আদর্শ প্যারাগ্রাফ। আমরা একটা আদর্শ প্যারাগ্রাফের কি কি অংশ আছে তা নিয়ে একটু কথা বলবো। দেখো, আমরা প্রথমেই লিখেছি টপিক সেন্টেন্স। তাহলে আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাই আমাদেরকে প্রথমেই ভাবতে হবে এমন একটা সেন্টেন্স লিখব যে সেন্টেন্সকে ব্যাখ্যা করা যায়, যে সেন্টেন্সের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ বা ফ্রেজ থাকবে যার জন্য যুক্তি দেখা যায় অথবা আর্গুমেন্ট করা যায়। এখানে আমি যে জিনিসটা দেখিয়েছি টপিক সেন্টেন্স, যার মধ্যে থাকবে রিমার্কেবল ওয়ার্ড অবলিক ফ্রেজ, অর্থাৎ শুরুর যে সেন্টেন্সটা হবে এমন একটা উল্লেখযোগ্য শব্দ অথবা ফ্রেজ থাকবে যার জন্য আমি যুক্তি দেখাতে পারবো অথবা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এবং জানার এবং বোঝার চেষ্টা করবে। তাহলে কি প্রথমেই থাকবে একটা টপিক সেন্টেন্স। আগে যে কথাগুলো বলেছি এর সাথে মার্চ করে আমাদের দ্বিতীয় অংশ প্যারাগ্রাফের, সেটা হলো বডি। তাহলে বডি কি? আমরা প্রথম সেন্টেন্সে যে কথাগুলো বলেছি এই কথার যুক্তি অথবা ব্যাখ্যা করতে যে আমরা 5টা 7টা 10টা যুক্তি যখন দেব, ওই যুক্তিগুলো একটা অংশ ধারণ করবে প্যারাগ্রাফের, সেই অংশের নাম হলো বডি। তাহলে এই বডিতে এমন কিছু সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সগুলো ওই টপিক সেন্টেন্সের সমর্থনে কথা বলবে। যে কথাগুলো আমি লিখেছি দেখো, এক্সপ্লেনেশন, সাপোর্ট, প্রুফ ফর টপিক সেন্টেন্স, কোহেরেন্স, সিকোয়েন্স, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে যে ওয়ার্ডগুলো আমরা উল্লেখযোগ্য ধরছি বা বলছি তার সমর্থনে আমাদের কি করা যাবে? ব্যাখ্যা দেওয়া যাবে, যুক্তি দেখানো যাবে, প্রমাণ দেওয়া যাবে। আর সেই যে যুক্তি দিব, যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোর মধ্যে অবশ্যই একটা মিল থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের মিল থাকবে। আর সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ কোন সেন্টেন্সের আগে কোন সেন্টেন্স বসালে একটা সিকোয়েন্স হবে, পর্যায়ক্রম রক্ষা পাবে, সেই হিসেবে সেন্টেন্সগুলো অবশ্যই আমাদেরকে সাজাইতে হবে। তাহলে আমরা দ্বিতীয় অংশে পাচ্ছি বডি। প্রথম অংশে পেয়েছি টপিক সেন্টেন্স, দ্বিতীয় অংশে পেয়েছি বডি, আর শেষ অংশে পাবো কনক্লুশন। তাহলে এই কনক্লুশনটা কি? একটা প্যারাগ্রাফে যে সেন্টেন্সগুলো আমরা উপস্থাপন করি শেষে যে নিজস্ব একটা মতামত থাকে, ওই মতামতটাকে আমরা বলছি কনক্লুশন, অর্থাৎ উপসংহার বা সমাপ্তি সূচক সেন্টেন্স। আমরা উল্লেখ করেছি রিস্টেট অফ দ্য টপিক সেন্টেন্স, অর্থাৎ টপিক সেন্টেন্সে যে কথাগুলো বলেছিলাম এই কথার মতো, কিন্তু ভাষাটা হবে ভিন্ন রকম। টপিক সেন্টেন্সে যে ভাষাটা বলছিলাম সেই ভাষাটা অবিকল হবে না, কিন্তু ভাবধারা এই টপিক সেন্টেন্সের সাথে মিল থাকবে। তাহলে এই সেন্টেন্সটার নাম হবে কনক্লুডিং সেন্টেন্স অথবা কনক্লুশন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটা মডেল প্যারাগ্রাফের কি কি অংশ থাকে সেইগুলো আমরা আবার দেখি। তাহলে প্রথমে থাকবে টপিক সেন্টেন্স, দ্বিতীয় থাকবে বডি, আর তৃতীয়ত থাকবে কনক্লুশন। তবে সবসময় যে এই নিয়ম একেবারে মানতেই হবে তা না,
লিখতে যে যার যার পার্সোনাল ভিউ থাকে সেভাবে লেখা যায়, তবে মোটামুটি সাধারণ একটা নিয়ম, সেই নিয়ম হলো এভাবে উপস্থাপন করা। আমরা এই যে তিনটা অংশ জানলাম, আসো এখান থেকে আমরা এই তিনটা সেন্টেন্স থেকে আমরা জানার চেষ্টা করি যে টপিক সেন্টেন্স আসলে কেমন হওয়া উচিত। দেখো শিক্ষার্থীবৃন্দ, হি ইজ এ স্টুডেন্ট অফ ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ, এ একটা সেন্টেন্স। মাই নেইবার ইজ আ টিচার, এ একটা সেন্টেন্স। রুমি ইজ দ্য ব্রাইটেস্ট বয় আই হ্যাভ এভার নোন। তাহলে একটা, দুইটা, তিনটা সেন্টেন্স এখানে আমরা দেখছি। তাহলে তোমরা একটু আন্দাজ করো যে এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটার টপিক সেন্টেন্স হতে পারে, একটু চিন্তা করো। এই তিনটা সেন্টেন্সকে পরপর আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো হি ইজ এ স্টুডেন্ট অফ ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ, সে একজন ঘাটাইল ক্যান পাবলিকের স্টুডেন্ট। তাহলে এখানে উল্লেখযোগ্য কথাটা কি? এখানে তেমন উল্লেখযোগ্য কথা নাই বললেই চলে। মাই নেইবার ইজ এ টিচার, এটা একটা স্টেটমেন্ট, আমার প্রতিবেশী একজন শিক্ষক। তাহলে খুব একটা উল্লেখযোগ্য ওয়ার্ড আমরা পাচ্ছি না বা রিমার্কেবল ফ্রেজ পাচ্ছি না। রুমি ইজ দ্য ব্রাইটেস্ট বয় আই হ্যাভ এভার নোন, আমি যতটুকু জানি রুমি সবচেয়ে ভালো ছেলে। তাহলে এখানে যদি বলি দ্য ব্রাইটেস্ট বয়, তাহলে এখানে ব্রাইটেস্ট একটা ওয়ার্ড আছে, তাহলে সবচেয়ে ভালো কিভাবে হলো? তাহলে নিশ্চয়ই তাহলে এই ভালো কোয়ালিটি প্রমাণ করতে হলে তার সম্পর্কে যে ভালো ভালো কোয়ালিটি আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের উপস্থাপনের আসে। তাহলে এই ভালো কোয়ালিটিগুলো যদি আমরা 5টা 7টা 10টা ভালো কোয়ালিটি আমরা উপস্থাপন পাশাপাশি পরপর করতে পারি, তাহলে সেটা হবে আমাদের বডি। তাহলে আর এই যে ব্রাইটেস্ট বয়, এই ওয়ার্ডটা থাকার কারণে, ব্রাইটেস্ট থাকার কারণে আমরা বলছি এটাকে রিমার্কেবল ওয়ার্ড বা ওয়ার্ড, আর এই সেন্টেন্সটাকে বলবো টপিক সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টপিক সেন্টেন্স কি আমরা অতি সহজেই বুঝতে পারলাম, যে সেন্টেন্সের মধ্যে একটা উল্লেখযোগ্য বা রিমার্কেবল ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, যার জন্য আমরা যুক্তি বা ব্যাখ্যা দিতে পারবো, তাহলে ওই সেন্টেন্সটাই হবে টপিক সেন্টেন্স। আসো আমরা প্যারাগ্রাফ লিখে দেখি, আর তার আগে দেখি যে এই প্যারাগ্রাফের ধরনগুলো কেমন। দেখো কাইন্ডস অফ প্যারাগ্রাফ, এখানে আমরা 3 ধরনের প্যারাগ্রাফের নাম দেখছি, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, এক্সপোজিটরি। তাহলে এই প্যারাগ্রাফগুলো কেমন তা জানা দরকার। দেখো ন্যারেটিভ, এই ন্যারেটিভ বলতে বর্ণনামূলক, ব্র্যাকেটে দিয়ে দিয়েছি ইনসিডেন্ট, ঘটনা। যখন কোনো আমরা ঘটনার বর্ণনা করতে যাই, তখন যে পদ্ধতিটা ব্যবহার করি সেই পদ্ধতিটাকে বলছি আমরা ন্যারেটিভ। একটা ইনসিডেন্ট, আমরা অনেক সময় কি অ্যাক্সিডেন্ট দেখি অথবা স্টাডি ট্যুরে যাই, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস দেখার পরে যদি বলা হয় রাইট এ প্যারাগ্রাফ অন স্টাডি ট্যুর, তাহলে আমরা বিভিন্ন ঘটনার বর্ণনাটা আমরা এক জায়গায় নিয়ে আসি। তাহলে এই ধরনের প্যারাগ্রাফকে বলবো ন্যারেটিভ প্যারাগ্রাফ। 2 নম্বরে আসছে ডেসক্রিপটিভ, এটাও বর্ণনামূলক প্যারাগ্রাফ, তবে এটা হলো একটা বস্তু সম্পর্কে, থিং। এখন যদি বলা হয় যে রাইট এ প্যারাগ্রাফ অন ইওর কলেজ, ইওর কলেজ, তাই ইওর কলেজ সম্পর্কে যখন আমরা লিখি তখন এটার একটা অবস্থান বোঝায়। আমরা বিল্ডিংয়ের বর্ণনা দেই, একটা বস্তুর বর্ণনা দেই। যদি বলা হয় যে এ ম্যাঙ্গো ট্রি, তাহলে ওই আম গাছের বর্ণনা দেব। তাহলে যে ভাষাগুলো আসবে, যে পদ্ধতিটা আসবে, আমরা বর্ণনা করব ঠিকই, কিন্তু একটা স্থিতি বা উপস্থিত অবস্থা নিয়ে। তাহলে সেই প্যারাগ্রাফের নাম হলো ডেসক্রিপটিভ। তাহলে ন্যারেটিভও বর্ণনামূলক, ডেসক্রিপটিভও বর্ণনামূলক। ন্যারেটিভটা হলো কোনো একটা ঘটনার বর্ণনা, আর ডেসক্রিপটিভ ছিল একটা স্থির বস্তু বর্ণনা। এক্সপোজিটরি, এক্সপোজিটরি বলতে এখানে আমরা যে কথাটা বলছি সেটা হলো এক্সপ্লেন, আর এই পদ্ধতিটা ব্যবহার করা হয় বেশি, মোর ইউজড। আমরা কোনো কিছু দেখছি না অথবা জানি যেটাকে সরাসরি দেখানো যায় না, ভাবের উপর বা উপলব্ধির উপর ডিপেন্ড করে লিখতে হয়। এক্সপোজ মানে প্রকাশ করা হয়, ওই উপলব্ধিটা আমরা যখন ভাষা দিয়ে লিখি, সাজাই, যে প্যারাগ্রাফ হয় তার নাম হলো এক্সপোজিটরি প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ কয় ধরনের? 3 ধরনের, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ,
এক্সপোজিটরি। আসো আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হলো টেকনিক্স অফ রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখতে গেলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। একই সিস্টেমে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লেখা যায় না, বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন ধরনের মেথড প্রয়োগ করা হয়। তাহলে আমরা সেই মেথডসগুলো জানবো, কি কি পদ্ধতিতে বা মেথডে প্যারাগ্রাফ লেখা যায়। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ফ্যাক্টস, তাহলে এই ফ্যাক্টস একটা পদ্ধতি। এই পদ্ধতিতে একটা বিষয় সম্পর্কে একটা তথ্য পাওয়া গেল, সে তথ্যের উপর ডিপেন্ড করে আমরা প্যারাগ্রাফ লিখব। তাহলে এই প্যারাগ্রাফের নাম হলো ডেভেলপমেন্ট বাই ফ্যাক্টস। 2 নাম্বার, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই এক্সাম্পলস। উদাহরণ দিয়ে দিয়ে আমরা যদি একটা প্যারাগ্রাফ উপস্থাপন করি তাহলে সেই পদ্ধতির নাম এক্সাম্পলস। আমরা যখন বলি যে এই ছেলেটা খুব ভালো ছাত্র, তাহলে তার এক্সাম্পল দেই। কিসের এক্সাম্পল দেই? তার গুণাবলীর এক্সাম্পল দেই। সে নিয়মিত পড়াশোনা করে, সে নিয়মিত ক্লাসে যায়, সে টিচারদের কথা শুনে। তাহলে এই যে প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা লিখতে যাব এক একটা এক্সাম্পল হচ্ছে, তাহলে এগুলোকে আমরা বলবো এক্সাম্পল মেথড। 3 নাম্বার, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই কম্পারিজন। যখন একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তির তুলনা করব, একটা বস্তুর সাথে আর একটা বস্তুর তুলনা করব, তখন যে পদ্ধতিটা ব্যবহার করা হয় বা অবলম্বন করা হয় সেই পদ্ধতির নাম হলো কম্পারিজন মেথড। তাহলে এই মেথডটার নাম কি? প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই কম্পারিজন মেথড। 4 নাম্বার, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই কন্ট্রাস্ট। আমরা যখন দুইটা ব্যক্তির মধ্যে অথবা দুইটা বস্তুর মধ্যে পার্থক্য দেখাই, পার্থক্য উপস্থাপন করতে যাই, তাহলে যে পদ্ধতি অবলম্বন করা হয় তার নাম হলো কন্ট্রাস্টিং মেথড। 5 নাম্বার, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই কজ অ্যান্ড ইফেক্ট। কি কারণ এবং তার পরিণতি, কারণ এবং পরিণতি। এই যে আমরা একটা কাজ করি, সেই কাজ কেন করলাম আর তার পরিণতি কি হলো, এই সম্পর্কে যদি আমরা কোনো প্যারাগ্রাফ উপস্থাপন করতে যাই তখন এই মেথডটা অবলম্বন করতে হয়, তার নাম হলো কজ অ্যান্ড ইফেক্ট মেথড। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ক্লাসিফিকেশন। একটা জিনিসকে যখন আমরা শ্রেণী বিভাগ করে উপস্থাপন করি তখন ওই পদ্ধতিটাকে বলা হয় ক্লাসিফিকেশন মেথড। যেমন এখানে আমরা দেখছি প্যারাগ্রাফ বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন পদ্ধতি আছে, তাহলে এগুলো এক একটা ক্লাসিফিকেশন। তাহলে এরকম পদ্ধতিকে বলবো ক্লাসিফিকেশন মেথড। প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ডেফিনিশন, কাকে বলে? তাহলে সংজ্ঞা পদ্ধতি, সংজ্ঞা দিয়ে দিয়ে ডেফিনিশন দিয়ে দিয়ে যখন আমরা প্যারাগ্রাফ লিখি তখন ওই প্যারাগ্রাফটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ডেফিনিশন মেথড। তাহলে আমরা বিভিন্ন ধরনের মেথডের সাথে পরিচিত হলাম প্যারাগ্রাফ লেখার জন্য। এই মেথডগুলো প্রযোজ্য। নাম্বার 1, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট বাই ফ্যাক্টস। নাম্বার 2, এক্সাম্পল মেথড। নাম্বার 3, কম্পারিজন মেথড। নাম্বার 4, কন্ট্রাস্টিং মেথড। নাম্বার 5, কজ অ্যান্ড ইফেক্ট মেথড। নাম্বার 6, ক্লাসিফিকেশন মেথড। নাম্বার 7, ডেফিনিশন মেথড। আসো আমরা এই প্যারাগ্রাফটা একটু লক্ষ্য করি। আমরা যে কথা বলছিলাম, সাম ওয়েল অ্যারেঞ্জড সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ কমপ্লিট আইডিয়া অ্যাবাউট এ থিং অর পারসন ইজ কল্ড প্যারাগ্রাফ। তাহলে দেখো এই প্যারাগ্রাফটাতে যে সেন্টেন্সগুলো উপস্থাপন করা আছে সেগুলো ওয়েল অ্যারেঞ্জড কিনা, সুবিন্যস্ত কিনা, অর্থাৎ একটার সাথে আর একটার মিল আছে কিনা। হি ইজ এ হাই অফিসিয়াল অ্যান্ড গেটস এ গুড স্যালারি। তিনি একজন বড় কর্মকর্তা এবং বেশ ভালো বেতন পান। তাহলে এইটা দিয়ে যদি সেন্টেন্স শুরু করি তাহলে সেন্টেন্সের যে টপিক, সেন্টেন্সের যে গুণাগুণ, সেই সেন্টেন্সটা কিন্তু আমরা শুরুতেই পাচ্ছি না। হি হ্যাজ অলসো ইনহেরিটেড এ হাউস অ্যান্ড সাম ফার্মল্যান্ড। তাহলে এই যে হি সম্পর্কে বলছি, দুইটা সেন্টেন্সে হি বলছি, কিন্তু আসলে এই হিটা কি? তাহলে আমাদের যে নিয়ম, যে ধারণা বা সিস্টেম, প্যারাগ্রাফের যে রুল, সেই রুলটা কিন্তু এখানে আসছে না। মাই নেক্সট ডোর নেইবার ইজ দ্য স্টিঞ্জেস্ট ম্যান আই হ্যাভ এভার নোন। তাহলে দেখো তৃতীয় সেন্টেন্সে আমরা পাচ্ছি যে আমার প্রতিবেশীটা খুবই কৃপণ।
তাহলে প্রতিবেশী সম্পর্কে ধারণা আসছে। তাহলে এইটাই হয়তো টপিক সেন্টেন্স হওয়ার কথা ছিল, মাই নেক্সট ডোর নেইবার ইজ দ্য স্টিনজিয়েস্ট ম্যান আই হ্যাভ এভার নোন। কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু শুরুতে নাই, যার কারণে এই সেন্টেন্সগুলো প্যারাগ্রাফ রাইটিংয়ের যে টপিক সেন্টেন্সের গুণাগুণ সেটা কিন্তু বহন করে না। তাহলে তৃতীয় সেন্টেন্সে বহন করছে, কিন্তু এটা তো আসলে এগুলোর সাথে খুব একটা মিল বা মেলবন্ধ রচনা করতে পারছে না, অর্থাৎ কোহেশন থাকছে না। আমরা যেটা বলছিলাম, অবশ্যই সেন্টেন্সগুলো একটার সাথে আর একটা ক্রোনোলজিক্যালি মিল থাকবে, কিন্তু এই মিলটা কিন্তু এর ভিতরে নাই। দেখো আমরা শেষে যদি দুইটা সেন্টেন্স দেখি, বিসাইডস হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর শ্যাবিলি ড্রেসড, তারপরেও তার স্ত্রী এবং পরিবার পরিজন যে পোশাক পরে সেগুলো খুবই নোংরা। হি সেলডম বাইজ মিট ফিশ অ্যান্ড পোলট্রি, সে খুব কদাচিৎ মাংস, মাছ এবং মুরগি কিনে। কিন্তু এই যে শেষের সেন্টেন্সটা আমরা যে কথা বলছিলাম যে শেষ করতে হবে এমন একটা রিস্টেটমেন্ট অফ দ্য টপিক সেন্টেন্স, তাহলে এখানে টপিক সেন্টেন্সটাও ঠিক নাই, এখানে যে রিস্টেটমেন্ট বা কনক্লুডিং সেন্টেন্স সেটাও দেখো ধারাবাহিকতা বজায় রাখছে না। তাহলে এই ধরনের প্যারাগ্রাফকে আমরা প্যারাগ্রাফ বলবো না, এটা প্যারাগ্রাফের যে সিস্টেম, যে নিয়ম, সেটা নিয়ম ফলো করছে না। কাজেই এখানে আমরা এইটাকে আমরা সেন্টেন্স বলতে পারি, গ্রুপ অফ সেন্টেন্সেস বাট নট এ মডেল প্যারাগ্রাফ। তাহলে কেমন মডেল প্যারাগ্রাফ হতে পারে, তাহলে আসো আমরা একটু দেখি। দেখো এই প্যারাগ্রাফটার যে সেন্টেন্সগুলো, এটা একটা মডেল প্যারাগ্রাফ কেন, আসলে আমরা দেখি। মাই নেক্সট ডোর নেইবার ইজ দ্য স্টিনজিয়েস্ট ম্যান আই হ্যাভ এভার নোন। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্টিনজিয়েস্ট, এই কথাটা হলো একটা রিমার্কেবল ওয়ার্ড, এর জন্য আমরা যুক্তি দেখাতে পারবো, সবচেয়ে কৃপণ মানুষ। তাহলে কি কারণে কৃপণ হচ্ছে, তাহলে আসো আমরা তার যুক্তি দিই। আই হ্যাভ এভার নোন হি ইজ এ হাই অফিসিয়াল অ্যান্ড গেটস এ গুড স্যালারি, তিনি একজন উচ্চ কর্মকর্তা। হি হ্যাজ অলসো ইনহেরিটেড হাউস অ্যান্ড সাম ফার্মল্যান্ড, তার অবস্থা সম্পর্কে বলা হয়েছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ইজ ওয়েল অফ, তিনি খুব সচ্ছল মানুষ। বাট হি লিভস মিজারেবলি, তার জীবনযাত্রা খুবই শোচনীয়। হিজ হাউস হ্যাজ নট বিন ফার্নিশড ফর ইয়ার্স, বছরের পর বছর তার যে বাড়ি একটু রং চং করা অথবা হোয়াইট ওয়াশ করা সেগুলো করে না, তার মানে কি একেবারে নোংরা। ইট ইজ এ লং সিন্স হি ব্রট ক্লথস, দীর্ঘদিন ধরে তিনি কাপড় কেনেন না। হিজ শার্টস আর ফেডেড অ্যান্ড শুজ আর অর্ন আউট, তার জামা, পরিহিত জামা এবং জুতা একেবারে শ্যাবি, নোংরা এবং দৃষ্টিকটু। বিসাইডস হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর শ্যাবিলি ড্রেস, তার ছেলেমেয়েরা, পরিবার পরিজনও খুব নোংরা কাপড় পরিধান করে। হি সেলডম বাইজ মিট ফিশ অ্যান্ড পোলট্রি, নোবডি হ্যাজ সিন হিম এন্টারটেইন এনি ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তার বাড়িতে কেউ আমন্ত্রণ পেয়েছে বা তিনি কাউকে আমন্ত্রণ দিয়ে বাড়িতে আনেন এরম কোনো অবস্থা নেই। ইনফ্যাক্ট হি হ্যাজ বিকাম বাই ওয়ার্ড ফর স্টিনজিনেস ইন আওয়ার নেইবারহুড, এই কারণে আমাদের প্রতিবেশীদের কাছে তিনি একজন খুব কৃপণ মানুষ হিসেবে পরিচিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা দেখি আগে যে প্যারাগ্রাফটা বলেছিলাম ওই প্যারাগ্রাফি ওই সেন্টেন্সগুলোই আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু সিকোয়েন্সিয়ালি করা আছে, গ্র্যাজুয়ালি করা আছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখছি স্টিনজিয়েস্ট, এটা রিমার্কেবল ওয়ার্ড, তার এই সেন্টেন্সটা একটা যুক্তিযুক্ত শব্দ, এর জন্য আমরা যুক্তি দেখাতে পারি, সাপোর্ট দিতে পারি। তাহলে এটা একটা টপিক সেন্টেন্স, ঠিক আছে। আর এই সেন্টেন্স একটার সাথে আরেকটার একটা লিঙ্ক আপ থাকবে, কোহেশন থাকবে, সেই কোহেশনগুলো এখানে দেখো মেনটেন হয়েছে। এখানে অলসো, এখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাট, আমরা জানি বাট কখন ব্যবহৃত হয়, যখন বিপরীতমুখী আইডিয়া পাশাপাশি উপস্থাপিত হয়। হি ইজ এ ওয়েল অফ, তার মানে কিন্তু সচ্ছল মানুষ। বাট হি লিভস মিজারেবলি, তিনি জীবনযাপন করেন খুব কষ্টের। তাহলে সচ্ছল মানুষ জীবনযাপন করেন কষ্টের, তাহলে কেমন কথা হলো, তাহলে আইডিয়া হলো বিপরীত। এই জন্য আমরা এই বাট দিয়ে সংযোগ করেছি, আর এটার নাম হলো সেন্টেন্স কানেক্টর। বিসাইডস, বেশ কয়েকটা বলার পরে যখন আরো অতিরিক্ত একটা কথা বলবো, মোর ওভার অথবা বিসাইডস, তাহলে এটাও একটা সেন্টেন্স কানেক্টর। তাহলে এই সেন্টেন্সগুলোকে যোগ করেছে বিসাইডস।
তারপর আমরা দেখি শেষে যে আমরা শেষ সেন্টেন্স লেখার আগে ইন ফাইন, ইন কনক্লুশন, ইন ফ্যাক্ট, ইন শর্ট এই ধরনের ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সে তাও ব্যবহার করছে। ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে হি হ্যাজ বিকাম এ বাইওয়ার্ড ফর স্টিনজিনেস ইন আওয়ার নেইবারহুড। আমাদের প্রতিবেশীদের কাছে তিনি এই কারণে একজন খুবই কৃপণ মানুষ হিসেবে পরিচিত। তাহলে আমরা যোগ করেছি শেষের সেন্টেন্স দিয়ে ইনফ্যাক্ট। তাহলে এটা একটা সেন্টেন্স কানেক্টর। তাহলে একটা প্যারাগ্রাফের, একটা মডেল প্যারাগ্রাফের যে আদর্শগুলো, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমরা দেখছি এই প্যারাগ্রাফটাতে রয়েছে। তাহলে আমরা অবশ্যই এই নিয়মগুলো অনুসরণ করেই প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই অনুযায়ী আমরা প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করব। তাহলে এখন আসো আমরা প্যারাগ্রাফের যে আমাদের ভিতরে যে ধারণাগুলো ছিল তার থেকে ধারণাগুলো একটু উন্নত হলো কিনা, আমাদের ধারণা আরও ক্লিয়ার হলো কিনা, আসো আমরা অ্যাডজাস্ট করি। নো দ্য ডেফিনেশন অফ প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ বলতে আমরা কি বুঝি? এ ওয়েল গ্রুপ অফ সেন্টেন্সেস এক্সপ্রেসিং দ্য কমপ্লিট আইডিয়া অ্যাবাউট এ থিং অর পারসন। তাহলে কি সুসজ্জিত, সুবিন্যস্ত সেন্টেন্স যখন একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয় তাকে আমরা বলবো প্যারাগ্রাফ। তাহলে কি সেন্টেন্সগুলো হলেই হবে না, সেগুলোকে সুবিন্যস্ত হতে হবে। লার্ন অ্যাবাউট দ্য কাইন্ডস অফ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ধরন সম্পর্কে আমরা জানলাম, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ আর কি এক্সপোজিটরি। লার্ন অ্যাবাউট দ্য মেথডস অফ রাইটিং প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের বিভিন্ন নিয়ম সম্পর্কে জানলাম। কি প্যারাগ্রাফ ডেভেলপড বাই এক্সাম্পল, ডেফিনেশন, কজ অ্যান্ড ইফেক্ট, কম্পারিজন, কন্ট্রাস্ট। তাহলে এভাবে বিভিন্ন পদ্ধতি আছে, সে সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। নিশ্চয়ই একই পদ্ধতিতে সব ধরনের প্যারাগ্রাফ লেখা যায় না, তাহলে এখান থেকে আমরা জানলাম। নো দ্য কমন কনসেপ্ট অফ প্যারাগ্রাফ। তাহলে কি আমরা যে ধারণাটা পোষণ করি যে সেন্টেন্সের পর সেন্টেন্স সাজিয়ে গেলেই আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে যায়, আসলে তারা এর কিছু নিয়ম আছে, তাহলে সেই অনুযায়ী সেন্টেন্সগুলো সাজাতে হয়। নো দ্য ইম্পর্টেন্স অফ প্যারাগ্রাফ। আমরা কোনো একটা বিষয় সম্পর্কে যখন কথা বলবো বা উপস্থাপন করব, অবশ্যই সেই সেন্টেন্সগুলো সুবিন্যস্তভাবে লিখতে হয়, উপস্থাপন করতে হয়। তাহলে অবশ্যই কিভাবে সুবিন্যস্ত হয় সেই নিয়ম সম্পর্কে আজকে আমরা জানলাম। আশা করি এখন থেকে আমরা যে প্যারাগ্রাফ লিখব অবশ্যই সেগুলো আদর্শ প্যারাগ্রাফের নিয়ম অনুসরণ করেই লিখব। শিক্ষার্থী, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, রাইট এ প্যারাগ্রাফ অন এ মডেল প্যারাগ্রাফ। তাহলে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে, অর্থাৎ মডেল প্যারাগ্রাফ কেমন, অর্থাৎ প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি নিয়ম অনুযায়ী প্যারাগ্রাফটি লিখব তার উপর তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। আশা করি তোমরা অবশ্যই একটা আদর্শ প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় লিখতে পারবে, এবং আমি মনে করি তোমরা এরপর থেকে যে প্যারাগ্রাফগুলো লিখবে নিয়মতান্ত্রিক উপায়ে সেগুলো লিখতে পারবে।